সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আনোয়ার পাশা রচিত রাইফেল রুটি আওরাত উপন্যাসটির ৯ম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। সুদীপ্ত ভাগ্যবান বই কি। সুদীপ্তর নিজেরও ধারণা খুব সহজে বোধহয় মৃত্যুর মুখ তাকে দেখতে হবে না, তাহলে ওই রাতেই সে কর্মটি সমাধা হতে পারত। হয়নি যে সেটা এখন কোনো সৈনিকের মূঢ়তা বা দুর্বলতা বলে তার আর মনে হয় না। ওটা ভাগ্য। এই ভাগ্য প্রার্থনা করলেই মেলে এমন নয়। সে খামখেয়ালি, যার উপর ইচ্ছে প্রসন্ন হয়। তার অপ্রসন্নতাও কোনো নিয়ম মেনে আসে না, কোনো কারণ ছিল না, অথচ গাড়িটা ঠিক ওই সময়ে ওই পথ দিয়ে যাচ্ছিল। আমনের মৃতদেহ যেন সুদীপ্তর বসন প্রান্ত আঁকড়ে ধরে সুদীপ্তকে স্থবির করে দিয়েছিল। ওই অবস্থায় আর কিছুক্ষণ কাটলেই মৃত্যু অবধারিত ছিল। কিন্তু ভাগ্য একটা গাড়ি এসে দাঁড়িয়েছিল। তখন কারফিউ শুরু হতে মাত্র 10 মিনিট বাকি। অন্তত গাড়ির চালকটি তাই জানত। অতএব অতি দ্রুত সে বাসায় ফিরছিল। জনহীন পথে একটি মানুষও দৃষ্টি আকর্ষণ করে। বলাকা বিল্ডিংয়ের পাশে, তাই সুদীপ্ত খুব সহজেই তার চোখে পড়েছিলেন। এ কি স্যার এখানে? নাজিম শুনেছিল সুদীপ্ত স্যার মারা গেছেন। সুদীপ্তর ছাত্র নাজিম হোসেন চৌধুরী। বছর 3 আগে পাশ করে বেরিয়ে গেছে, এখন সাংবাদিকতা করে। গাড়ি থেকে ছুটে বেরিয়ে এসে নাজিম তার স্যারের কদমবুসি করে প্রায় কেঁদেই ফেলল। আবেগরুদ্ধ কণ্ঠে বলে উঠল, স্যার আপনি। কিন্তু সুদীপ্ত কিছু বলার আগে চিত্রশিল্পী আমনের পানে চেয়ে নাজিম আকাশ থেকে পড়ল যেন। এ কি স্যার, আমনদা এখানে? আমরা তো আজ সকালে একে হাসপাতালে দিয়েছিলাম। স্যারের বৃত্তান্ত শুনল নাজিম, এবং নাজিমের কাছেই শিল্পী আবদুল্লাহ মনসুরের আদ্যন্ত খবর পেয়েছিলেন অধ্যাপক সুদীপ্ত শাহীন। গাড়িতে ছাত্রের সঙ্গে চলতে চলতে খবর পেয়েছিলেন। কিছু পেয়েছিলেন পরে, নাজিমের সঙ্গে পুনরায় দেখা হলে। আর পেয়েছিলেন তার সহকর্মী মোসাদ্দেক হোসেন ইউসুফ সাহেবের খবর। আজ সকালে সাংবাদিকদের যে ক্ষুদ্র দলটি শিল্পী আমনকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন, তাদের মধ্যে এই নাজিমও ছিল একজন। সকালে তারা সংজ্ঞাহীন দেহ হাসপাতালে দিয়েছিলেন। এখন এই প্রাণহীন দেহ নিয়ে করবেন কি? কাল থেকে কত সবই তো দেখছেন। মৃতদেহ সম্পর্কে মন এখন অদ্ভুত রকমের অসাড়। খালি দেখো কারা বেঁচে রইল। স্যার বেঁচে আছেন। স্যারকে নিয়ে নাজিম তার গাড়িতে স্টার্ট দিল। আমনদা নাজিমের বহুকালের পরিচিত, এবং আত্মীয় না হয়েও আত্মীয়ের মতো আসা যাওয়া ছিল তার আমনদার বাড়িতে। কিন্তু আমনদা এখানে কোথায়? গতকাল রোজিদের বাড়িতে আমনদাকে দেখে প্রথমে বিস্মিত হয়েছিল নাজিম। পরে তার গুলিবিদ্ধ পুত্রকন্যাদের দেখে এবং কোথাও ভাবি সাহেবাকে না দেখে ব্যাপারটা কিছু কিছু সে অনুমান করেছিল। হাসপাতালে আমনদাকে দিয়ে সে গিয়েছিল ভাবি সাহেবার খোঁজে তাদের বাড়িতে, এবং যথারীতি ভাবি সাহেবাকে কোথাও পাওয়া যায়নি। তবে কি সেই কানাঘুষোটা সত্য? সাংবাদিক মহলে সে কানাঘুষো শুনেছিল। শহরের সম্ভ্রান্ত মহিলাদের ধরে নিয়ে গিয়ে ক্যান্টনমেন্টের মধ্যে সামরিক অফিসারদের জন্য একটি গণিকালয় স্থাপন করা হয়েছে। সংবাদটা যে সত্য তার প্রমাণ পরে নাজিম হাতে হাতেই পেয়েছিল। দিনের বেলা দাসীবৃত্তি এবং রাতে গণিকাবৃত্তি, এই 2 কর্মে নিযুক্ত করা হয়েছে শহরের বহু সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে। সেখানে তাদেরকে শাড়ি পরতে দেওয়া হয় না, কেবল সায়া পরে থাকতে হয়। পাছে কেউ গলায় ফাঁস পরে আত্মহত্যা করে, সেজন্যই এই ব্যবস্থা। কিন্তু সেই ব্যবস্থার মধ্যেও পলি ভাবি তার মুক্তির পথ করে নিয়েছিলেন। কলেজে পড়ার সময় এককালে নাটকে অভিনয় করেছিলেন তিনি। তখন কি তিনি জানতেন যে সংসার জীবনেও এমনি অভিনয়ের প্রয়োজন হবে কখনো? হ্যাঁ, পলির অভিনয় নিখুঁত হয়েছিল। একটি পাঞ্জাবি অফিসারের সাথে প্রেমের অভিনয় করেছিলেন তিনি। কেন? বাঁচবার জন্য কি? বাঁচার স্বাদ আর পলির ছিল না।
তার বুক থেকে ৩ বছরের শিশুকন্যাকে ছিনিয়ে নিয়ে চোখের সামনে পাষণ্ডরা যখন গুলি করে হত্যা করল, সেই মুহূর্তেই পাষাণ হয়ে গিয়েছিলেন তিনি। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। পলির পাথর কঠিন প্রাণে একটি দীপ্ত শপথের পাপড়ি বিকশিত হয়েছিল। তিনি প্রেমের অভিনয় করেছিলেন শুধু সেই প্রতিজ্ঞা পালনার্থে। বাঁচার চিন্তাটা তার মনের ত্রিসীমানার মধ্যে কোথাও ছিল না। তার মনে ছিল অন্তত একটি পাঞ্জাবি অফিসারকে মারতে হবে, অতঃপর সম্ভব হলে আরও কিছু। সে দৃপ্ত ইচ্ছার তাড়না তাকে পথ দেখিয়েছিল। গায়ের জোরে না পারি ছলনার আশ্রয় নেব। ইয়াহিয়া নেয়নি ছলনার আশ্রয়। আপোষ আলোচনার নাম করে সামরিক প্রস্তুতির জন্য সময় সংগ্রহের নাম ছলনা নয়। পলিও ছলনা জাল বিস্তার করেছিলেন। বাঙালি নিধন শুরু করার প্রস্তুতি পর্বে পাঞ্জাবিরা তাদের স্ত্রীদের দেশে পাঠিয়ে দিয়েছে। এখন নারী বর্জিত জীবনে পলির ফাঁদে সহজেই ধরা দিল সেই তরুণ পাঞ্জাবি অফিসারটি। পলিকে সেই উদ্ধার করে ক্যান্টনমেন্টের গণিকালয় থেকে শহরের একটি বাড়ির মধ্যে এনে রাখে। কিন্তু এ কোন বাড়ি? এ বাড়ি তো পলির অপরিচিত নয়। এখানে সেই হালিমারা থাকতো না? হালিমার স্বামী একজন খুবই স্বনামখ্যাত স্বদেশকর্মী এবং ধনী। হালিমা পলির স্কুল জীবনের বান্ধবী। রূপ থাকার কারণে রুপিয়াওয়ালার ঘরে বিয়ে হয়েছিল। পলি কয়েকবারই এসেছেন তার বান্ধবীর বাড়িতে। হ্যাঁ, এই তো সেই বাড়ি। কিন্তু হালিমারা কোথায়? সুন্দরী হালিমা যদি ওদের চোখে পড়ে থাকে, হায়, সেই পাষণ্ডরা এমনি কত সংসার ধ্বংস করেছে গো। বাংলাদেশের আর কিছু থাকলো না। আহা, ঘর দোর ঠিক তেমনি সাজানো আছে। এইটে ওদের লাউঞ্জ ছিল না? আহা, এই তো সেই হালিমার খোকার দোলনাটা। তারা বড়লোক না হলেও এমনি সুন্দর একটি দোলনা কিনে দিয়েছিলেন তার মেয়ের জন্য। মেঝেতে এটা কি? একখণ্ড কাপড়। পলি তুলে দেখলেন, ছোট বাচ্চাদের জাঙ্গিয়া। নিশ্চয়ই হালিমার খোকার। হাপুরে, তোকে ওরা মেরেছে নাকি? জাঙ্গিয়াটা বুকে চেপে ধরে পলি হু হু করে কেঁদে ওঠেন। ওরে আমার সোনামণিরা, মা হয়ে তোদের বাঁচাতে পারিনি, কিন্তু এর শোধ নেব, নেবই নেব। ওরে হাড় হাবাতে পাষণ্ডরা, বাংলার এমন কত সাজানো সংসার তোরা নষ্ট করেছিস, বল কত? আহা, কি সুন্দর সংসার ছিল হালিমার। শোয়ের সেই পবিত্র সংসারকে ওরা আজ পুণ্যাঙ্গনাবৃত্তির ক্ষেত্র করতে চায়। তার সাজা তোদের পেতে হবে। পড়েছিস পলির হাতে। প্রথম রাতেই পলি হত্যা করেন সে পাঞ্জাবি অফিসারটিকে। মদ খেয়ে অফিসারটি যখন নিস্তেজ হয়ে বিছানায় পড়েছিল, ঠিক সেই মাহেন্দ্রক্ষণে হেসেল ঘর থেকে বটি এনে প্রাণপণ শক্তিতে পাঞ্জাবির গলায় চেপে ধরেন পলি। হারামখোর মিনসের গায়ে এত রক্তও ছিল, বিছানা ভিজে রক্তের ধারা গড়িয়ে মেঝেয় পড়েছিল। আশ্চর্য, পলি ভাবি একটুও অপ্রকৃতস্থ হননি। কি বিপর্যয় ঘটে গেছে পলির উপর দিয়ে, তাতেই তো পাগল হয়ে যাবার কথা। ছোট বোন রোজি পাগল হয়ে গেছে। তাকে ওরা বের করে দিয়েছে ক্যান্টনমেন্ট থেকে। অতঃপর সে যে কোথায় গেছে কেউ জানে না। রোজির মতো অমনি পাগল হলে ওই হারামের পোলাগুলোর তাতে কি আসে যায়? আবার কোনো ভদ্রঘরের মেয়ে ধরে এনে শূন্যস্থান পূর্ণ করবে। কিন্তু ওদের প্রতিশোধ নেওয়া হবে কি করে? মরেছি যখন, তখন যে করে হোক একজনকে মারবই। পলি ভাবি তার এই প্রতিজ্ঞা পালনে ব্যর্থ হননি, এবং কেবল প্রতিজ্ঞা পালন করেই খুশি হননি। পাঞ্জাবি অফিসারটিকে হত্যার পর বেরিয়ে একটা রিকশা করে সোজা এসেছিলেন নাজিম হুসেইনের কাছে। ভাই, একটা মাইন জোগাড় করে দিতে পারো? হয়তো নাজিম হোসেন চেষ্টা করলে তা পারে, কিন্তু ওইটাই এখন বলার কথা নাকি? কয়দিন অদৃশ্য হয়ে থাকার পর সহসা উদিত হয়ে এখন তিনি বলছেন, আমাকে একটা মাইন জোগাড় করে দিতে পারো? তার আগে তো সুধাবার ও সুধিয়ে জেনে নেবার জন্য এক ঝুড়ি প্রশ্ন কৌতূহল মনে জমা হয়ে আছে। হ্যাঁ, সব প্রশ্নের উত্তর পলি ভাবিই দিয়েছিলেন। আদ্যন্ত ঘটনা সব শোনার পর নাজিম হোসেন কি বলবেন ভেবে পাননি।
শুধাতে ইচ্ছে হয়েছিল, কই আমন্দার কথা কিছু তো শুধালেন না ভাবি? না না, ওই কথা না তোলাই ভালো। প্রচ্ছন্ন ক্ষত মুখে খোঁচা মারা হবে না সেটা। অতএব সে কথা সে আর তুলল না। তাদের বাড়ি তখন খালি। মেয়েদের সব গ্রামাঞ্চলে সরিয়ে দেওয়া হয়েছে। তারা কয়েকজন পুরুষ কেবল থাকে সেখানে। স্বাভাবিক অবস্থায় পলি সেখানে থাকতে পারতেন। এখন কিন্তু কোনো অসুবিধা হলো না। স্বচ্ছন্দে সেখানে কয়েকটা দিন কাটিয়ে পলি ভাবি একদিন অদৃশ্য হলেন। কেবলই সে বাড়িটা থেকেই নয়, একেবারে সংসার থেকেই। হ্যাঁ, অদৃশ্য বই কি। সহসা একটা মিলিটারি ভর্তি ট্রাকের নিচে পলি ভাবি অদৃশ্যই তো হয়েছিলেন। নাজিম হুসেনের সংগ্রহ করে দেওয়া মাইন বুকে বেঁধে সে ট্রাকের সামনে ঝাঁপ দিয়েছিলেন পলি ভাবি। একটি মুহূর্ত, একটি প্রচণ্ড শব্দ। তার পরের দৃশ্য হচ্ছে রাস্তার একাংশ জুড়েই ইতস্তত ছিটকে পড়া একটি প্রকাণ্ড ট্রাকের ভগ্নাংশ, আর অমন ২০-২৫টা শত্রু সেনার লাশ। আর হ্যাঁ, আরও ছিল লাল পেড়ে শাড়ির ছিন্ন অংশ, ভগ্ন বিক্ষিপ্ত ট্রাকের গায়ে ও রাস্তায় লেপ্টে যাওয়া কাঁচা থ্যাতলানো মাংস আর রক্ত। ওইগুলোই পলি ভাবি। জ্বালামুখী রোশেনার পথ বেছে নিয়ে দেহের অসম্মানকে ধুলোয় ছুঁড়ে দিয়ে তিনি চলে গেলেন। রোশেনা কি শুধু একটি নাম? সে একটি আদর্শ। সুদীপ্তদের বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী রোশেনা। বাঙালি হত্যার শোধ নিতে শরীরে মাইন জড়িয়ে শত্রু সেনার ট্যাঙ্কের নিচে আত্মাহুতি দিয়েছিল সেই বীর দর্পিনী বঙ্গললনা। রোশেনা তাই বাঙালির ঘরে একটি রূপকথার নাম। বাংলার ঘরে ঘরে প্রতিটি নবাগত শিশুর কাছে রূপকথার মতোই সমাদৃত হবে রোশেনার কাহিনী, সেই সঙ্গে পলিভাবিরও। নাজিমের পলিভাবির এই পরিণতি অবশ্যই কয়েকদিন পরের ঘটনা। পরে একসময় নাজিমের সঙ্গে দেখা হলে তার কাছে সব শুনেছিলেন সুদীপ্ত, কিন্তু এখন শুনলেন তার সহকর্মী মোসাদ্দেক সাহেবের কথা। মোসাদ্দেক ছিলেন এসএম হলের হাউস টিউটর। আশ্চর্য, গতকাল থেকে একবারও সুদীপ্তর মধ্যে এসএম হলের চিন্তাটা মাথায় আসেনি। ওই হলের উত্তর ও পূর্ব দিকের রাস্তা দিয়েই গতকাল তিনি হেঁটেছেন, অথচ হলে যে তাদের ছাত্ররা ছিল, তার কয়েকজন সহকর্মী ছিল, তাদের কথা তার মনে হয়নি। ইকবাল হলের চিত্র তাকে আচ্ছন্ন করেছিল। হল ক্যান্টিনের কাছে মৃত মানুষের স্তূপটাকে ঘিরে কেবলই একরাশ প্রশ্ন সৃষ্টি হচ্ছিল তার মনে। মানুষ মেরে হত্যাকারী তা লুকাবার চেষ্টা করে, কিন্তু এরা তাকে সকলকে দেখাতে চায়? নিশ্চয়ই না। বোধহয় এত বেশি মেরেছে যে তার সবটুকু লুকানো এখন ওদের আয়ত্তের বাইরে। নাকি ওরা এখন সর্বপ্রকার লজ্জা শরমের অতীত। ইস, কি মর্মান্তিক সেই দৃশ্য! ইত্যাদি নানা কথা ভাবতে ভাবতে এবং নানা দৃশ্যের যন্ত্রণায় বারবার আক্রান্ত অভিভূত হতে হতে এসএম হলের পাশ দিয়ে কখন চলে গেছেন এবং ফিরেছেন ফিরোজের গাড়িতে। অতএব এসএম হল সম্পর্কে কোনো ধারণা এখন তিনি অন্যকে দিতে পারেন না। মোসাদ্দেক সাহেবের ওখান থেকে তিনি কি খুব বেশি দূরে ছিলেন? বিশ্ববিদ্যালয়ে তো একেবারে পাশাপাশি ঘরে তারা বসে থাকতেন। স্থানের দূরত্ব কোথাও বেশি নয়, কিন্তু মনের দূরত্ব, হ্যাঁ, ওটাও একটা কারণ হতে পারে। নাজিমের কাছে শোনার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুদীপ্তর মনে মোসাদ্দেক সাহেব সম্পর্কে কোনো কৌতূহল ছিল না, না কোনো বিরূপতাও নয়। ভদ্রলোককে কেমন যেন সুদীপ্তর পছন্দ হয় না। সকলকেই সকলে পছন্দ করতে পারে, বিশেষত দুজনের বাস যদি দুই জগতে হয়। মোসাদ্দেক সাহেব ছিলেন প্রাচীন আচারের বালুরাশি আচ্ছন্ন একটি দ্বীপের অধিবাসী। কদিন থেকে মোসাদ্দেক সাহেব কেমন যেন স্বস্তিতে ছিলেন না। ২০ মার্চের রাতে কাকের ডাক শুনেই তিনি বুঝেছিলেন সাংঘাতিক কিছু একটা ঘটতে যাচ্ছে। ইস, কি ব্যাকুল হয়ে কাকটা সে রাতে ডেকেছিল। আবার দেখো না, ঠিক পরের রাতে সেই স্বপ্নে একটা বিশাল বাক্স দেখলেন মোসাদ্দেক সাহেব, এবং ঘুম থেকে জেগে স্ত্রীকে ডেকে বললেন এ বাড়ি থেকে চলে যাবার আদেশ হয়েছে। কিন্তু স্বপ্নে তো বিছানা দেখেননি, কেবলই বাক্স দেখেছেন। অতএব বাক্স বিছানা গুটিয়ে একেবারে চলে যাবার নির্দেশ এ নয়। বাক্স বোঝাই করে যা পারো সরিয়ে ফেলো। ২২ মার্চেই মোসাদ্দেক সাহেব বয়স্ক পুত্রকন্যাদের দেশের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন।
সঙ্গে যতটা সম্ভব টাকা কড়ি ও গহনাপত্র সরিয়েছিলেন। বাসায় ছিলেন কেবল তারা স্বামী স্ত্রী এবং কোলের একটি শিশুকন্যা। অতএব খুবই স্বাভাবিক যে পাক জওয়ানরা মোসাদ্দেক সাহেবের বাসায় ঢুকে আদৌ খুশি হয়নি। এ কেমন বাড়ি? রেডিও কই? সেলাইয়ের কল, টিভি কিছুই তো নেই। মাত্র দুজন বুড়ো বুড়ি। ছুকরি औरत কাহা? ধুত্তর, এ সালা লোককো লে যাও, গোলি করো। শিশুকন্যাকে বুকে নিয়ে ওরা স্বামী স্ত্রী আগে পিছনে দুজন জওয়ানের সাথে বেরিয়ে গেলেন ঘর থেকে। মানে বেরুতে হলো। হলের আঙ্গিনায় যেতেই মোসাদ্দেক সাহেবকে দেখে হাউমাউ করে ছুটে এসে তাকে জড়িয়ে ধরল একটি ছাত্র। তাঁরই হলের ছাত্র। হলে ছাত্র সামান্যই ছিল। তাদের মধ্যে কয়েকজনকে ওরা ধরতে পারেনি। কেউ পালিয়ে বেঁচেছে, কেউ লুকিয়ে। ধরা পড়েছে জন 5 তাদেরই একজন ছুটে এসে জড়িয়ে ধরল মোসাদ্দেক সাহেবকে। বাঁচান স্যার, আমাকে বাঁচান। আমার বিধবা মায়ের আমি একমাত্র ছেলে, আমাকে বাঁচান। মোসাদ্দেক সাহেবের মনে হলো এ তার নিজেরই সেই ক্ষুদ্র শিশুপুত্রটি। ভয় পেয়ে সে বুকে আশ্রয় নিয়েছে। এমনি করেই ছোট শিশুরা রাতের আধারে ভয় পেয়ে বাপের কোলে মুখ লুকোয়। কিন্তু হায়, বক্ষের সকল অভয়বাণী যে শুকিয়ে গেছে। মুখে কোনো কথা জোগাল না। দুহাত দিয়ে বুকে চেপে ধরলেন ভয় পাওয়া সন্তানকে। কিন্তু কেবলই তো স্নেহ দিয়ে জমের কবল থেকে সন্তানকে রক্ষা করা যায় না। সেই মুহূর্তে মোসাদ্দেক সাহেব প্রবল জমের সম্মুখে ভীত অসহায় একটি জননীর প্রতীক হয়ে উঠলেন। আর জমের দোসর একটি জওয়ান এসে ছেলেটির মাথার চুল ধরে তাকে টানতে টানতে নিয়ে গেল। মোসাদ্দেক সাহেব কি পাষাণ হয়ে গিয়েছিলেন? তার স্ত্রী কিন্তু সম্পূর্ণ বোধটুকু হারাননি। তিনি চিৎকার করে উঠলেন, খোদার কসম লাগে, এই বিধবা মায়ের ছেলেটিকে তোরা! ভদ্রমহিলার কথার শেষটুকু আর গুলির শব্দে শোনা গেল না। ছেলেটি মাটির বুকে লুটিয়ে পড়ল। তারপর বাকি ছাত্রগুলিকে ওরা হুকুম করল, বলো জয় বাংলা। ছেলেরা কি বলবে? ভয়ে সকলের গলা শুকিয়ে গেছে। তা শুকোতে পারে, তবু কথা বলবে না, এ কেমন বেয়াদবি। দেখাচ্ছি মজা। একটি সৈনিক ছুটে গিয়ে একটি ছাত্রের তলপেটে মারল একটা জোর লাথি, ভারী বুটের লাথি। একটা কাতর শব্দ করে পড়ে গেল ছেলেটি। কিন্তু রেহাই মিলল না, মিলল বেয়োনেটের খোঁচা। আর সঙ্গে সঙ্গে ভীত স্বরে বাকি ছেলেগুলি বলে উঠল, জয় বাংলা। হ্যাঁ, এই তো পাওয়া গেছে। হে বঙ্গ সন্তান, এবার তোমাদেরকে হত্যা করার হেতু পাওয়া গেছে। মুহূর্তে তিনটি সব হয়ে ছাত্র তিনটি লুটিয়ে পড়ল মায়ের বুকে। অধ্যাপক মোসাদ্দেক হোসেন যেন দেখলেন জননী শাহের বানুর কোলে এলিয়ে পড়ল তার তীরবিদ্ধ সন্তান। এজিদের সৈনিকরা জল চাওয়ার অপরাধে তীরবিদ্ধ করেছে শাহের বানুর দুধের শিশুকে। জলেরই অন্য নাম জীবন। এ ছেলেরা সেই জীবনকে চেয়েছিল, স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের জীবন। তার পরিবর্তে ভাগ্যে জুটেছে গুলি। অতঃপর মোসাদ্দেক সাহেবের পালা। তিনি কলেমা পড়ে তৈরি হলেন মরবার জন্য। সৈনিকটিও রাইফেল তাক করে দাঁড়াল। হ্যাঁ, ঠিক এমনই একটা অবস্থার মুখেও তিনি বেঁচেছেন এবং বেঁচে আছেন। মোসাদ্দেক সাহেবের স্ত্রী উর্দু জানতেন। তিনি সেই মুহূর্তে ছুটে এসে স্বামীকে আড়াল করে দাঁড়িয়েছিলেন এবং সৈনিকটিকে বেটা সম্বোধন করে পরিষ্কার উর্দুতে বলেছিলেন, তোমার পিতাজির প্রাণ ভিক্ষা চাই বেটা। এ কথায় কাজ হয়েছিল? বহু ক্ষেত্রেই হয়নি। বাপ ডেকেই সর্বত্র কি দুর্বৃত্ত লম্পটের হাত থেকে মেয়েদের রেহাই মেলে? কিন্তু কচিত কোনো ক্ষেত্রে মিলতেও পারে। অন্তত মোসাদ্দেক সাহেব রেহাই পেয়েছিলেন। এই প্রৌঢ় দম্পতি যুগলের মুখের পানে চেয়ে সামান্য একটি পাঠান সৈনিকের মনে কী ভাবের উদয় হয়েছিল তা এই ক্ষেত্রে অনুমান করা যায়নি। হয়তো তার মন বলে থাকবে, আমি কি করব মা, আমি তো হুকুমের গোলাম। কোনো কিছু করা না করার ব্যাপারে সাধারণ একটি সৈনিকের স্বাধীনতা কতটুকু, সেটা মোসাদ্দেক সাহেব বা তার স্ত্রী বা তার ছাত্র নাজিম হুসেইন কেউই জানেন না। কেবল কয়েক ঘন্টা পর একটু প্রকৃতিস্থ হয়ে মোসাদ্দেক সাহেব দেখেন নিজের বাসাতেই শয়নকক্ষে তারা বসে আছেন।
তিনি, তার স্ত্রী আর ছোট মেয়েটি। আল্লাহ, তোমার কৃপাতে এ যাত্রায় বাঁচলাম। মনে মনে আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতায় মোসাদ্দেক সাহেব টুইটম্বুর হয়ে উঠলেন। কিন্তু কেমন করে যেন পরক্ষণে এই ভাবনাটা আসে, আবার কেউ আসবে না তো? হায়, সে আশঙ্কাই সত্য হলো কয়েক ঘন্টা পর। দুপুরবেলায় নামাজ পড়বেন বলে অজু করতে গেছেন মোসাদ্দেক সাহেব। মনে সেই আফসোসটা ছিলই। আজ শুক্রবার, শুক্রবারে আজ জুমার নামাজের জামাত হবে না। অগত্যা জোহরের জন্য অজু করতে ঢুকলেন বাথরুমে। সহসা কন্যার চিৎকারে সেখান থেকে বেরিয়ে দেখেন দুটি যমদূত, দুজন পাকিস্তানি জওয়ান ঘরের মধ্যে। তাদের একজন মোসাদ্দেককে দেখেই তার বুকের কাছে রাইফেলের নল তুলে ধরে দাবি জানালো, রুপেয়া নিকালো। এতক্ষণে তাদের খেয়াল হলো আলমারিতে কিছু টাকা ছিল বটে, এবং এতক্ষণে তাদের নজরে পড়ল আলমারি খোলা। আগে যারা প্রথমে ঘরে ঢুকেছিল তারাই সব লুট করে নিয়ে গেছে। এখন তবে এদেরকে কি দেওয়া যাবে? মোসাদ্দেক সাহেবের স্ত্রী উর্দুতে বোঝালেন, যা ছিল সব তো তোমরা আগেই নিয়ে গেছো বাবা, এখন তোমাদেরকে আবার কি দেব? তবে রে, বিশ্রী একটা গাল দিয়ে খেঁকিয়ে উঠল একটা জওয়ান, এবং আরেকজন তার কর্ম শুরু করল। গুলি নয়, প্রহার, বুটের লাথি ও রাইফেলের বাঁট দিয়ে সে কি মার! মোসাদ্দেক সাহেবের স্ত্রীও রেহাই পেলেন না। 5 বছরের কন্যাটি ভয়ে খাটের নিচে লুকিয়েছিল। লুকোতে দেখেও ছিল তারা, কিন্তু তাকে আর টেনে বের করে লাভ কি? ওইটুকু একরত্তি মেয়ে, মারতে গেলে হয়তো মরেই যাবে। তা মারতে আপত্তি নেই, কিন্তু মেরে লাভ কি? তার চেয়ে থাক, আর একটু বড় হোক। আমরা তো থাকবই এ দেশে, আমাদেরই কোনো বেরাদরের কাজে তখন তুমি লাগবে। অতএব বুড়ো বুড়ি দুটোকে মেরে অজ্ঞান করে তার বদলে কচি মেয়েটিকে অব্যাহতি দিল তারা। গতকাল কারফিউ উঠলে সেই রক্তসিক্ত জামা কাপড়ে তাদেরকে পথে বেরোতে হয়েছিল। অন্য জামা কাপড় আর ছিল কোথায় যে তা বদলে নেবার সুযোগ পাবেন তারা? তাদের সঙ্গেই হল থেকে বেরিয়েছিল একটি ছাত্র, মাসুম সিরাজ। মাসুম সিরাজ বেরিয়ে হল প্রাঙ্গণেই পেয়েছিল তার বড় ভাই মাসুদ সিরাজের লাশ। সেই লাশ জড়িয়ে ধরে তার সে কি কান্না! সেই লাশ থেকে তাকে ছাড়িয়ে আনা কি যায়? মোসাদ্দেক সাহেব তাকে অনেক বুঝিয়ে নিজের দুর্দশার কাহিনী শুনিয়ে কোনো মতে সঙ্গে করে চলে গেছেন। কোথায়? বুড়িগঙ্গার ওপারে, জিঞ্জিরার দিকে। সেখানে মোসাদ্দেক সাহেবের এক আত্মীয় থাকেন। কোনো গাড়ি না পেয়ে অগত্যা তারা হেঁটেই চলছিলেন ধীরে ধীরে। ওই অবস্থায় দেখা হয়েছিল নাজিম হুসেইনের সঙ্গে। মোসাদ্দেক সাহেবের প্রাক্তন ছাত্র নাজিম হুসেইন তার স্যারকে নিজের গাড়িতে উঠিয়ে নিয়ে সদরঘাটে পৌঁছে দিয়েছিল। আর মাসুম সিরাজ, সেও গেছে স্যারের সঙ্গে। মাসুম সিরাজ সুদীপ্তর টিউটোরিয়াল গ্রুপের ছাত্র, খুবই ভালো ছাত্র। এসএসসি এইচএসসি দুটো পরীক্ষাতেই সে প্রথম 10 জনের মধ্যে ছিল। কিন্তু বড় ভাই মাসুদ ছিল মূলত পড়ুয়া নয়, খেলোয়াড়। ক্রিকেটের গোলা ছুঁড়তে তার জুড়ি মেলা ভার। সেজন্য বিশ্ববিদ্যালয় একাদশে তার স্থান ছিল অনড়। এই দুটি ভাই কেউই কখনো রাজনীতির ধার কাছেও ঘেঁষত না। অবশ্যই তা নিয়ে কোনো যে গর্ববোধ তাদের মধ্যে ছিল তাও নয়। ওদের দুই ভাইয়েরই মত হচ্ছে, সব কাজ সকলে পারে না। অতএব নীরবে নিরীহ নির্বিরোধ ছাত্রের ভূমিকা নিয়ে হলের এক কোণে তারা পড়ে থাকত। সে রাতের প্রলয়কাণ্ড শুরু হতেই মাসুদ তার ছোট ভাইকে চৌকির নিচে পাঠিয়ে বিছানাপত্র চটপট গুটিয়ে বেঁধে ফেলেছিল। বিছানার পুলিন্দা চৌকির উপর রেখে ভাইকে উপদেশ দিয়েছিল, এক কোণে চুপচাপ বসে থাকবি, কখনো গলা বাড়াবি নে। অতপর বাইরে এসে ঘরে তালা দিয়ে কোথায় যে সে লুকিয়েছিল ছোট ভাই তা জানে না। খালি যাবার সময় বলেছিল, আমার জন্য ভয় করিস নে, আমি কোথাও ঠিক ম্যানেজ করে নেব। কিন্তু হায়, সেই ম্যানেজ আর সম্ভব হয়নি। তবে তার বুদ্ধি বলে ছোট ভাই বেঁচে গিয়েছিল ঠিকই। হ্যাঁ, মাসুদের বুদ্ধিতেই মাসুম বেঁচেছিল। তালা দেওয়াকে দুর্বৃত্তরা বিশ্বাস করেনি। দারোয়ান ছাত্রদের তালা দিয়ে রেখে যেতে পারে না। অতএব প্রত্যেকটি তালা ভেঙে তারা ঘরে ঢুকেছিল। মাসুমের ঘরে
একেবারে চৌকির পাশে গিয়ে বিছানার স্তূপে বেয়োনেটের খোঁচা দিয়ে দেখেছিল। সে সময়ে চৌকির নিচে মাসুম অস্পষ্টভাবে কেবল দেখেছিল পাশাপাশি দুটি ক্ষুদ্র থামের মতো একজোড়া পা, একেবারে হাতের নাগালে। ধরে এক টান দিলে কেমন হয়? হ্যাঁ, নিশ্চয়ই তা সে দেবে। গুড়ি মেরে চৌকির নিচে নজর দেবার চেষ্টা করলে সে আর খাতির করবে না, তখন মরতে এমনিতেই হবে। অতএব মরার আগে একটাকে মারবার শেষ চেষ্টা করে দেখতে হবে। মেঝের উপরে ফেলে দিয়ে গলা টিপে ধরতে পারলে কেল্লা ফতে। কিন্তু কেল্লা জয় কি অতই সোজা মাসুম? জওয়ানেরা কখনো একা থাকে দেখেছ? একটাকে তুমি কুস্তির প্যাঁচ কষে ফেলতে যদিও পারো, সঙ্গে সঙ্গে অন্য জওয়ানের গুলি খেতে হবে না তোমাকে? ওই তো আর একটা জওয়ান একটু দূরে দাঁড়িয়ে আছে, এবং কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকেই সঙ্গীকে নিয়ে সে বেরিয়ে গিয়েছিল। অতএব মাসুম বেঁচে গেছে, এবং মাসুম কাঁদছে। এখন সে বড় ভাইয়ের খবর নিয়ে কি করে বাপ মায়ের সামনে গিয়ে দাঁড়াবে? একসাথে দুটি ভাই তারা বরিশালের একটি গ্রামে একত্রে খেলা করে, ঝগড়া করে, ঈর্ষা ভালোবাসার জোয়ার ভাটার দোল খেয়ে মানুষ। জীবনে কখনো এই দিনটির কথা কি মাসুম চিন্তা করেছিল? তার ভাইয়ের কি দাফন কাফনও হবে না? ওইখানে পড়ে গলে পচে কাকশকুনের খাদ্য হবে? মাসুম তার স্যারের সঙ্গে হাঁটছিল, আর দুই গাল বেয়ে জল ঝরছিল। এখন ফিরে যাওয়া যায় না? ভাইয়ের কাছে বসে কোরআন পাঠ? মাসুম, ওঠো বাবা, আর তো কিছু করার নেই। তাই তো, একটা গাড়ি পাওয়া গেছে। স্যার উঠে গেছেন এবং মাসুমকে উঠতে বলছেন। আর যে হাঁটতে হবে না, সেই কথাটা একবার চট করে মনে পড়ে গেল মাসুমের, এবং উঠে বসল নাজিমের ঝকঝকে মরিস মাইনরে।